আমরা এখন পড়ব সবথেকে একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো কেমিক্যাল বন্ডিংয়ের একটা শর্ট ফর্মুলা, যেটা খুব খুব ইম্পর্টেন্ট এবং টপিকটাও খুব ইম্পর্টেন্ট, যেটা নিটে প্রতি বছর একটা কোশ্চেন আসে। সেটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল কীভাবে বার করব, সেটা সম্পর্কে আমি বলবো ছোট্ট ভিডিও। তো এখানে খুব তিনটে শর্ট টেকনিক, শর্ট প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা বন্ড অ্যাঙ্গেল সহজে বার করতে পারবো। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ইজিলি একটা কোশ্চেন কেমিক্যাল বন্ডিং থেকে কিন্তু হয়ে যাবে জাস্ট এইটুকু পড়লে। পুরো এনসিইআরটি বেস্ট নোট, এবং প্রত্যেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, তাহলে সঠিক সময়ে ভিডিওগুলো পেয়ে যাবে। তো আমি শুরু করছি। বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল আমরা তিনটে প্রসেসের মাধ্যমে বার করব, জাস্ট তিনটে ট্রিক্স, জাস্ট তিনটে শর্ট প্রসেস, তিনটে মেথড। তাহলে বন্ড অ্যাঙ্গেলটা কী জিনিস? সাপোজ এই একটা অ্যাটম, এই অ্যাটমের দুটো বন্ডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা হয় থিটা, এটাকে বলে দুটো বন্ডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটাকে আমরা বলি বন্ড অ্যাঙ্গেল। ক্লিয়ার? তো এবার আমরা ফার্স্ট স্টেপ, 3 স্টেপ, বন্ড অ্যাঙ্গেলের 3টে স্টেপ, স্টেপ নাম্বার 1, স্টেপ 1 আমরা এখন কি পড়ছি? স্টেপ 1, বন্ড অ্যাঙ্গেলের 3টে স্টেপ, স্টেপ 1। তো সবার প্রথমে কি করব, কি দিয়ে বার করব বন্ড অ্যাঙ্গেল? হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম। তাহলে সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন নাম্বারটা দিয়ে আমরা সবার প্রথমে বন্ড অ্যাঙ্গেল বার করতে পারবো। হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল কেমন? যেমন হাইব্রিডাইজেশন যদি sp3 হয়, sp3 হাইব্রিডাইজেশন আমরা জানি, বার করতে পারবো, আমার ভিডিও দেওয়া আছে। sp3 হাইব্রিডাইজেশন যদি হয় সেক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত হয় আমরা জানি, 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, যদি sp2 হয় তাহলে কত হবে? 120 ডিগ্রি। যদি sp হয় তাহলে সব থেকে বেশি হবে 180 ডিগ্রি হয় 180 হলে, যেটা আমাদের কি শেপ হয়? 180 ডিগ্রি হলে লিনিয়ার শেপ হয়, ঠিক এরকম। দিস ইজ লিনিয়ার শেপ, 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 180 ডিগ্রি, এটাকে বলে লিনিয়ার শেপ। তাহলে 1 নম্বর গল্প শেষ। হাইব্রিডাইজেশন বের করবো, দেখবো তার হাইব্রিডাইজেশন স্টেটটা sp নাকি sp2 নাকি sp3, তাই সেই হিসাবে অ্যাঙ্গেলটা বলবো। যদি sp হয় তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, যদি আমার sp2 হয় 120 ডিগ্রি, যদি sp3 হয় 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এই হাইব্রিডাইজেশনটা আমরা বার করতে পারবো। স্টেপ একদম শর্ট টেকনিক, স্টেপ 2। আর এই হাইব্রিডাইজেশন কী করে বার করে আমার নোটে দেওয়া আছে, খুব সুন্দর করে একদম পুরো একটা লেকচার করে দেওয়া আছে। স্টেপ আমরা এখন পড়বো কি? স্টেপ 2। স্টেপ 1 কমপ্লিট, হাইব্রিডাইজেশন। স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 2, এটা স্টেপ 1। তাহলে স্টেপ 2তে আমরা কি পড়বো? এখানে কি হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম যদি সেম হয়, সাপোজ দুটো অ্যাটম দেওয়া আছে, বন্ড অ্যাঙ্গেল বার করতে বলেছে, দুটো অ্যাটম দেওয়া আছে, দুটো অ্যাটমের মধ্যে দেখা যাচ্ছে দুটো ক্ষেত্রে হাইব্রিডাইজেশন সেম হয়ে গেছে, তখন আমরা কি করে বার করবো? দেখা যাচ্ছে sp তাহলে দুটোই তো 180 ডিগ্রি অ্যাঙ্গেল। কিন্তু যখন এরকম কন্ডিশন হবে যে দুটোই হাইব্রিডাইজেশন স্টেট সেম হয়ে গেছে, sp বা sp2 দুটো অ্যাটমের ক্ষেত্রে সেম, তাহলে বন্ড অ্যাঙ্গেল তো দুটো ক্ষেত্রে সমান হয়ে যাবে, তখন আমরা কি করব? তাহলে সেই ক্ষেত্রে আমরা করব হাইব্রিডাইজেশন, সেকেন্ড স্টেপ, হাইব্রিডাইজেশন of central atom is equal to same, মানে দুটো ক্ষেত্রে হাইব্রিডেশন সেম হয়ে গেছে, সেম হাইব্রিড। তখন আমরা কি করব? তখন আমরা লোন পেয়ারের মাধ্যমে, যদি হাইব্রিডেশন সেম হয়ে যায় তখন আমরা লোন পেয়ার দেখে বন্ড অ্যাঙ্গেল বার করব। বন্ড অ্যাঙ্গেল
বার করব। ক্লিয়ার? তাহলে প্রথমে হাইব্রিডেশন আলাদা আলাদা আছে, ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল বেরিয়ে যাবে, কিন্তু তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা কী হলো? বন্ড অ্যাঙ্গেল আমরা লিখতে পারি, বন্ড অ্যাঙ্গেল যেহেতু এসপির ক্ষেত্রে বেশি, তাহলে এসপি গ্রেটার দ্যান এসপি টু গ্রেটার দ্যান এসপি থ্রি, একদম সোজা ভাষায় হাইব্রিডাইজেশন দিয়ে এটা বেরিয়ে যাবে, এসপি গ্রেটার দ্যান এসপি টু গ্রেটার দ্যান এসপি থ্রি, এই যে একদম ইজিলি বেরিয়ে গেছে এটা। নেক্সট আমরা কি করলাম, যদি হাইব্রিডাইজেশন সেম হয়ে যায় দুটো ক্ষেত্রে এসপি এসপি, তখন আমাদের কিন্তু লোন পেয়ার দেখতে হবে। হাইব্রিডাইজেশন সেম হয়ে গেলে কিন্তু লোন পেয়ার। তাহলে আমরা কি জানি বন্ড অ্যাঙ্গেলের সাথে লোন পেয়ারের সম্পর্ক কি? তাহলে লিখতে পারি বন্ড অ্যাঙ্গেল ইনভার্সলি প্রপোর্শনাল 1 বাই লোন পেয়ার। কীভাবে লোন পেয়ার পার করা হয়? সব শর্ট টেকনিক দিয়ে দেবো, একদম শর্ট টেকনিকে। লোন পেয়ার ইকাল টু সিএবি মাইনাস এসএন বাই টু, ঠিক আছে, সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি ডিভাইড বাই টু, ওটা আলাদা করে ভিডিও দেবো বন্ড অ্যাঙ্গেলে। তাহলে তখন আমাদেরকে কিন্তু বন্ড অ্যাঙ্গেল সাথে লোন পেয়ার সম্পর্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এডি স্টার ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? বন্ড অ্যাঙ্গেল যখনই হাইব্রিডেশন সেম হয়ে যাবে তখন কিন্তু এটা দেখতে হবে, লোন পেয়ার দেখতে হবে। তাহলে লোন পেয়ারের সাথে আবার বন্ড অ্যাঙ্গেল ব্যস্তানুপাতিক। আচ্ছা, স্টেপ নাম্বার 3, এবার আমরা কি পড়বো? স্টেপ নাম্বার 3। আচ্ছা, বন্ড অ্যাঙ্গেল লোন পেয়ার দুটোই সমান দেখা যাচ্ছে। এবার তোমার হাইব্রিডাইজেশন, এবার দেখা যাচ্ছে হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম, হাইব্রিডাইজেশন খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। হাইব্রিডাইজেশনও সেম এবং লোন পেয়ারও সেম। তখন কি করব? হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম ইজ ইকুয়াল টু সেম। তার মানে হাইব্রিডাইজেশন সেম, এবং আরেকটা কি করব? লোন পেয়ার অফ সেন্ট্রাল অ্যাটম, লোন পেয়ারটাও সেম, লোন পেয়ার অফ সেন্ট্রাল অ্যাটম সে বা সাইড অ্যাটম, দুটো ক্ষেত্রেই লোন পেয়ার সেন্ট্রাল অ্যাটম দুটোই সমান হয়ে গেছে। তখন আমরা বন্ড অ্যাঙ্গেল কী করে বার করব? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে দুটো কেস হবে, এই ক্ষেত্রে দুখানা কন্ডিশন হবে। এই যে মানে প্রথমে তো হাইব্রিডাইজেশন সেপারেট থাকবে, এসপি গ্রেটার দ্যান এসপি টু এসপি থ্রি। সেকেন্ড ক্ষেত্রে কি বললাম? হাইব্রিডাইজেশন সমান হয়ে গেছে, কিন্তু তখন কি করব? যদি হাইব্রিডাইজেশন সমান হয়ে যায় তখন লোন পেয়ারটাকে দেখব। 3 নম্বর ক্ষেত্রে কি বললাম? হাইব্রিডাইজেশন লোন পেয়ার দুটোই সমান, তখন আমার বন্ড অ্যাঙ্গেল কী করে বার করতে হবে? তখন আমার দুটো কন্ডিশন আছে, তখন এখানে দেখতে হবে একদম পুরো সুন্দর কনসেপ্ট। দুটো কন্ডিশন আছে, একটা কি দেখা যাচ্ছে দেখতে হবে সেন্ট্রাল অ্যাটম ইজ ইকুয়াল টু ডিফারেন্ট, DIFFERENT, আলাদা, সেন্ট্রাল অ্যাটমটা আলাদা। আর সেন্ট্রাল অ্যাটমটা আলাদা, সাইড অ্যাটমটা দেখা যাচ্ছে সাইড অ্যাটমটা কি আছে? সাইড অ্যাটমটা সেম আছে। আমি এক্সাম্পল দেব, তখন আমাদের কি কন্ডিশন হবে? তখন কিন্তু এই যে সেন্ট্রাল অ্যাটমটা কি? সেন্ট্রাল অ্যাটমটা ডিফারেন্ট কিন্তু সাইড অ্যাটমটা সেম। আরেকটা কন্ডিশন কি হবে? দেখা যাচ্ছে সেন্ট্রাল অ্যাটম সেম, সেন্ট্রাল অ্যাটম সেম কিন্তু সাইড অ্যাটম আলাদা, সাইড অ্যাটম ডিফারেন্ট, সাইড অ্যাটম ডিফারেন্ট, দুটো কন্ডিশন। তাহলে যখনই দেখবো যে সেন্ট্রাল অ্যাটমটা ডিফারেন্ট আছে, ঠিক আছে, সেন্ট্রাল অ্যাটমটা ডিফারেন্ট আছে, তখন সেই ক্ষেত্রে কি হবে? তোমার সেন্ট্রাল অ্যাটমটাকে কিন্তু যখন যেটা আলাদা সেইটাকে দিকে ফোকাস দিতে হবে। কিন্তু আমার সেন্ট্রাল অ্যাটমটা ডিফারেন্ট, তাহলে এটাকে ফোকাস দিতে হবে। এখানে সাইড অ্যাটমটা ডিফারেন্ট, এটাকে ফোকাস দিতে হবে। তাহলে সেন্ট্রাল অ্যাটম সাইড অ্যাটম আগে চিনতে হবে। সেন্ট্রাল অবস্থায় যে মনে করো BF3 এরকম দিলাম, BF3, তাহলে BF3 যে সিঙ্গেল অবস্থায় বসে থাকে তাকে সেন্ট্রাল অ্যাটম বলে। সেন্ট্রাল গভর্নমেন্ট একটাই হয় দিল্লি, তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল। সাইড অ্যাটম মানে কি? যে কটা অ্যাটম পাশে রয়েছে, সেন্ট্রাল অ্যাটমের পাশে যেটা রয়েছে তাকে সাইড অ্যাটম বলে, পাশে রয়েছে 3টে। তাহলে এখানটায় আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে সেন্ট্রাল অ্যাটমটা ডিফারেন্ট কিনা সেটা দেখতে হবে। একটা এক্সাম্পল দিই, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল দিলাম, সাপোজ এক্সাম্পলটা কি? PH3 এরকম দিল, PH3 অ্যান্ড NH3, এটার বন্ড অ্যাঙ্গেল বার করতে বললো। তাহলে এখানে আগে দেখতে হবে আমার কি সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্ট নাকি সাইড অ্যাটম কে ডিফারেন্ট, সেটা দেখতে হবে। এখানে সেন্ট্রাল অ্যাটম একা আছে, যে একা থাকবে সেটাকে সেন্ট্রাল অ্যাটম, সাইডে যে থাকবে সেটা সাইড অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম এখানে, তাহলে সেন্ট্রাল অ্যাটম ফসফরাস, এক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম ফসফরাস সেন্ট্রাল অ্যাটম, এক্ষেত্রে নাইট্রোজেন
সেন্ট্রাল অ্যাটম, তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্ট হয়ে গেছে। তাহলে চোখ বন্ধ করে এই ফর্মুলাতে চলে আসতে হবে। সেন্ট্রাল অ্যাটম যখন ডিফারেন্ট হবে তখন আমরা কি দেখব, তখন আমরা দেখব লোন পেয়ার। তখন আমরা কি দেখব, তখন আমরা লোন পেয়ার না সরি, তখন আমরা ইলেকট্রোনেগেটিভিটি দেখব। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে তার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। তাহলে যখন সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্ট এবং সাইড অ্যাটম সেম, তখন আমাদের কি দেখতে হবে, তখন আমরা সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বিচার করব। তখন আমরা সেন্ট্রাল অ্যাটমের কি দেখব, সেন্ট্রাল অ্যাটমের এই উদাহরণটা উপরে দিচ্ছি, তখন আমরা সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি দেখব। তখন আমরা সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ELEC নেগেটিভিটি দেখব। এইবার তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির সাথে বন্ড অ্যাঙ্গেলের সম্পর্কটা কি হবে, বন্ড অ্যাঙ্গেল ইজ প্রপোর্শনাল ইলেকট্রোনেগেটিভিটি। ক্লিয়ার? কোন ক্ষেত্রে, কখন যখন সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্ট হবে কিন্তু সাইড অ্যাটম সমান হবে, তখন আমরা সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি দেখব। দুটো সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটিকে কম্পেয়ার করব এবং দুটো সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটিকে কম্পেয়ার করে দেখব কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে তার বন্ড অ্যাঙ্গেলও বেশি হবে। কনসেপ্ট 100% ক্লিয়ার। তাহলে এখানে একটা উদাহরণ দিলাম, এই যে সাপোজ একটা এক্সাম্পল ইজি। তাহলে এখানে কি নিয়েছিলাম, NH3, এই যে NH3 আর হচ্ছে PH3। সাপোজ কার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে, তাহলে আগে দেখি এখানে কোন কন্ডিশন পড়ছে, এটা পড়ছে নাকি এটা পড়ছে। তাহলে সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্ট, এই যে সেন্ট্রাল অ্যাটম, নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম, ফসফরাস, তাহলে সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্ট আলাদা। তাহলে সেন্ট্রাল অ্যাটম যদি ডিফারেন্ট হয়ে যায় তখন আমাকে কি দেখতে হয়, সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি দেখতে হয়। আবার ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি হবে তার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। তাহলে চোখ বন্ধ করে নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আমরা সবাই জানি নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, কারণ ইলেকট্রোনেগেটিভিটি আবার ডিপেন্ড করে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড অরবিটালের উপর, হাফ ফিল্ড আর ফুল ফিল্ড। তাহলে নাইট্রোজেন তো হাফ ফিল্ড আছে, তাহলে আমি চোখ বন্ধ করে বলে দেবো তাহলে ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের বেশি। তাছাড়া এটা যদিও না দেখি, আমি যদি গ্রুপ বরাবর দেখি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাহলে উপর থেকে নিচে নামলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, কমে যায়, ডিক্রিজ করে। যত ডাউন দ্য গ্রুপ যাব, নিচে নামবো, তত কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কমে যাবে। তাহলে উপরে যে আছে তার বেশি, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফসফরাস তো নিচে, তাহলে ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি কম। সেই কারণে নাইট্রোজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে কী হবে, বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। তাহলে চোখ বন্ধ করে বলে দেবো এটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেলের অর্ডার, বন্ড অ্যাঙ্গেল এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে কী বললাম, যখনই দেখব যে হয়তো লোন পেয়ার সমান হয়ে গেছে, হাইব্রিডেশন নাম্বার সমান হয়ে গেছে, দুটোই সমান, তখন আমাকে দেখতে হবে কি সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্ট না আলাদা। সেন্ট্রাল অ্যাটম যদি ডিফারেন্ট হয় সঙ্গে সঙ্গে আমি দুটো সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটিটাকে বিচার করব। ওই দুটো সেন্ট্রাল অ্যাটমের মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার বন্ড অ্যাঙ্গেল 100% বেশি হবে। সেটাই হয়েছে নাইট্রোজেন আর ফসফরাস নিয়েছি, নাইট্রোজেন এখানে সেন্ট্রাল অ্যাটম, ফসফরাস এখানে সেন্ট্রাল অ্যাটম, দুটো ডিফারেন্ট আছে, তাহলে দুটোর আমি ইলেকট্রোনেগেটিভিটি দেখব। তাহলে নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, নাইট্রোজেনের বেশি। যদি আমি পিরিয়ডিক টেবিল বরাবর দেখি, উপর থেকে নিচে নামি, তাহলে কমে যায় ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে ফসফরাসের কম, তাহলে ফসফরাসের বন্ড অ্যাঙ্গেল কম, কারণ সম্পর্কটা কি সমানুপাতিক। কখন, সেন্ট্রাল অ্যাটম যখন ডিফারেন্ট হবে, বন্ড অ্যাঙ্গেলের সাথে ইলেকট্রোনেগেটিভিটি সমানুপাতিক। কখন, সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্ট আছে। এডি স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এডি স্টার। নেক্সট এই পাশে যখন দেখব, সাপোজ সেন্ট্রাল অ্যাটম সেম বাট সাইড অ্যাটম ডিফারেন্ট, তখন আমাদের কি হবে, বন্ড অ্যাঙ্গেলের সাথে তখন আমরা কি করব, তখন একবারে বলে দেবো বন্ড অ্যাঙ্গেল ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে বন্ড অ্যাঙ্গেলের সাথে বন্ড অ্যাঙ্গেল বাড়লে ব্যস্তানুপাতিক হবে, তাহলে সমানুপাতিক হবে। শুধু সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্ট হলে তখন বন্ড অ্যাঙ্গেলের সাথে ইলেকট্রোনেগেটিভিটি সমানুপাতিক। কিন্তু যখন সেন্ট্রাল অ্যাটম যদি সেম হয়ে যায়, তখন আমার কিন্তু বন্ড অ্যাঙ্গেলের সাথে ইলেকট্রোনেগেটিভিটি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে যাবে। ঠিক সেরকম একটা উদাহরণ হচ্ছে BeCl2, উদাহরণ BeCl2
আর একটা হচ্ছে কি সাপোজ BeBr2 BeBr2 দিস ইজ সেন্ট্রাল অ্যাটম। এই যে বেরিলিয়াম সিঙ্গেল অবস্থায় আছে, দিস ইজ সেন্ট্রাল অ্যাটম। এখানেও বেরিলিয়াম সেন্ট্রাল অ্যাটম, তাহলে সেন্ট্রাল অ্যাটম সমান হয়ে গেছে, সেন্ট্রাল অ্যাটম সমান হয়ে গেছে। সেন্ট্রাল অ্যাটম যখনই সমান হয়ে গেছে, এই যে সেন্ট্রাল অ্যাটম সমান হয়ে গেছে সাইড অ্যাটমে, সাইড অ্যাটম ক্লোরিন, সাইড অ্যাটম ব্রোমিন, দুটো আলাদা আছে, তাহলে সেন্ট্রাল অ্যাটম সমান, তাহলে বন্ড অ্যাঙ্গেলের সাথে ইলেকট্রোনেগেটিভিটি ব্যস্তানুপাতিক, তাহলে বন্ড অ্যাঙ্গেলের সাথে ইলেকট্রোনেগেটিভ ব্যস্তানুপাতিক হয়ে যাবে। তাহলে আমাকে দেখতে হবে যে কার হচ্ছে এখানে ইলেকট্রোনেগেটিভিটি ব্যস্তানুপাতিক, যার ইলেকট্রোনেগেটিভিটি কম তার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে তোমার যার কম তার সব থেকে বেশি হবে। তাহলে দিস ইজ কম কার। যখন আমরা মনে করো এখানে করি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা দেখতে হবে না, সাইড অ্যাটমটা দেখতে হবে। এবার ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে উপর থেকে নিচে নামলে কমে, উপর থেকে নিচে নামলে কমে, তাহলে সব থেকে ব্রোমিনের কম, ক্লোরিনের বেশি। তাহলে ব্রোমিনের কম মানে কি, ইলেকট্রোনেগেটিভিটি ব্রোমিনের কম, ইলেকট্রোনেগেটিভিটি কম হলে বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। তাহলে এই যে ব্রোমিন, দিস ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে এর বেশি বন্ড অ্যাঙ্গেলের অর্ডার, ক্লিয়ার? ব্যস্ততাপাতিক। জাস্ট এটা দেখবো সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম যদি তোমার সেন্ট্রাল অ্যাটমটা দেখতে হবে, সেন্ট্রাল অ্যাটমটা ডিফারেন্ট, বন্ড অ্যাঙ্গেলের সাথে ইলেকট্রোনেগেটিভিটি সমানুপাতিক। সেন্ট্রাল অ্যাটমটা সেম, বন্ড অ্যাঙ্গেলের সাথে ইলেকট্রোনেগেটিভিটি ব্যস্তানুপাতিক। খতম, পুরো একদম পুরো জাস্ট এইটুকু দেখলে কোনো টেনশন নেই, ক্লিয়ার? তো আমি সুন্দরভাবে এরপরে বন্ড অ্যাঙ্গেলের আরও একটা ভিডিও দেবো, কিন্তু সংক্ষেপে জাস্ট এটা করলে এনাফ। এরপরে এনসিইআরটির একটা দুর্দান্ত জিনিস দেবো, সেটা এখন না, সেটা নেক্সট ভিডিওতে দেবো। তো সবাই দেখবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একদম। সাবস্ক্রাইব চাই সবার।